নমস্কার। আজকের অনুষ্ঠানটা অতি অবশ্যই শুনবেন এবং পুরোটা শুনবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে আপনি আমাকে পছন্দ করেন না করেন, গুরুচণ্ডালীকে পছন্দ না করেন বা করেন, অতি অবশ্যই শুনবেন এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেই এটা পাঠাবেন, কারণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। গতকালই রাহুল গান্ধী একটা সাংবাদিক সম্মেলন করেছেন, যেটা খুব সম্ভবত ভারতবর্ষের সাম্প্রতিককালের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাংবাদিক সম্মেলন। যদিও খুব সন্দেহ আছে গদি মিডিয়া এটাকে আদৌ কোনো কভারেজ দেবেন না। যারা টিভিতে পাউডার মেখে মুখ টুক দেখেন তারা দু এক লাইন বলেই হয়তো ছেড়ে দেবেন, আর যারা প্রিন্ট মিডিয়া করেন তারা হয়তো 3 পাতার 5 কলমে ছোট্ট করে একটু ছেপে বলবেন ওই তো ছেপেছিলাম। যদিও এটা অত্যন্ত গুরুত্ব দাবি করে। তার উপর ভারতবর্ষের প্রধান যিনি বিরোধী দলনেতা তার সাংবাদিক সম্মেলন, প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি তো সাংবাদিক সম্মেলন করার সাহস দেখাতে পারেন না, ফলে এটা সব থেকে গুরুত্বপূর্ণ হবার কথা ছিল। তো সাংবাদিক সম্মেলনটা দেখিয়ে দিলেই হতো, কিন্তু সমস্যাটা হচ্ছে সেটা খুবই লম্বা, 1 ঘন্টার মতো বা 1 ঘন্টারও একটু বেশি, তার উপর ইংরেজিতে করা হয়েছে, ইংরেজি আর হিন্দি মিশিয়ে। তো কাজেই সেটার মধ্যে না গিয়ে আমি মূল কথাটা ছোট্ট করে বাংলায় বলবো এখানে, সেটা অতি অবশ্যই দেখবেন। তো সাংবাদিক সম্মেলনটা কী নিয়ে এতক্ষণে মোটামুটি সবাই জেনে গেছেন, তবুও আরেকবার বলি। সাংবাদিক সম্মেলনটা হলো ভারতবর্ষের ভোটার তালিকায় ভূতের উপদ্রব নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভূতের উপদ্রব নিয়ে। ভারতবর্ষের ভোটার তালিকায় ভূতরা আক্রমণ করেছে নানা রকমভাবে। কিভাবে করেছে রাহুল গান্ধী সেটাই বিশদে ব্যাখ্যা করেছেন। তো অন্য কথায় না গিয়ে আমি ভূতের উদাহরণে প্রথমে চলে যাই। আপনি কি গুরকিরত সিং ড্যাংকে চেনেন? নিশ্চয়ই চেনেন না, আমিও চিনি না এবং চিনতামও না। উনি একজন প্রকৃষ্ট ভূত এবং মহান ভূত। কীরকম? তিনি বেঙ্গালুরুর মহাদেবপুরার একজন মহান ভোটার। মহান কেন? কারণ ভারতবর্ষের সবার একটাই ভোট, কিন্তু ড্যাংবাবুর আছে 4টে। মহাদেবপুরা, কর্ণাটকের বেঙ্গালুরুর মহাদেবপুরার 4টে বুথে তিনি ভোটার হিসেবে একই সঙ্গে নিবন্ধিত। একই লোক, যদি ছবি দেখেন আমি দেখাচ্ছি, একই লোক, একই ঠিকানা, মুখে আবার মুখোশাটা, দেখলে মনে হয় রঘু ডাকাত। তো যে কোনো জায়গায়, ফলে বুঝতেই পাচ্ছেন যে কেউ মুখে মুখোশ এঁটে গুরকিরাত সিং হয়ে যেতে পারেন। তো এই ফ্যাতাড়ু ভোটার ভোট দেন বেঙ্গালুরুর 4 জায়গায়। এটা গেল একটা নাম। তারপর ধরুন আদিত্য শ্রীবাস্তব, ইনি আরেকজন মহান ভূত। ইনিও একজন মহান ভুতুড়ে ভোটার। শুধু মহান না, ইনি একজন সর্বভারতীয় ভূত। তিনি বেঙ্গালুরুতে 2 জায়গায় ভোট দেন, এছাড়াও কোথায় কোথায় দেন মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে। ফলে তিনি কখন কোথায় আছেন এবং কোথায় ভোট দেবেন বলা খুব মুশকিল। আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়েছিলাম হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো আমরা এখন দেখতে পাচ্ছি বৈদিক কায়দায় নির্বাচন কমিশন তার একটা নতুন ভাগ নিয়ে এসেছে, নতুন পন্থা নিয়ে এসেছে, একই জিনিস অন্যরকম নাম। এটা হচ্ছে নির্বাচন কমিশনের অনিশ্চয়তা প্রকল্প। তা আমি আপনাদের 2টো নাম বললাম, রাহুল গান্ধী আর অনেকগুলো নাম বলেছেন। তো এই দুজন এবং উনি যাদের যাদের নাম বলেছেন এরা হচ্ছে ভূতের স্রেফ উদাহরণ। তো এরকম পাওয়া গেছে হাজারে হাজারে, লাখে লাখে। মহাদেবপুরা হচ্ছে একটা বিধানসভা এলাকা বেঙ্গালুরুর। সেখানে ওই একটা বিধানসভা এলাকাতেই, সংখ্যাটা খেয়াল করুন, পাওয়া গেছে 11,000 এরকম মহান ভূতকে, যারা নাকি ভোটার এবং বিভিন্ন জায়গার ভোটার। সারা ভারতের হতে পারেন, বেঙ্গালুরুর নানা জায়গায় হতে পারেন। এরকম 11,000 ভূতকে রাহুল গান্ধী এবং তার দল চিহ্নিত করেছেন মহাদেবপুরার একটা বিধানসভা এলাকায়। তো এইটা গেল ভূতের প্রথম প্রকরণ। দ্বিতীয় প্রকরণ হচ্ছে যে ভুয়ো ঠিকানা, অর্থাৎ লোক আছে কিন্তু ঠিকানা নেই। ভূত ছাড়া এরকম হওয়া সম্ভব না। সেরকম পাওয়া গেছে, সংখ্যাটা খেয়াল করুন, 40,000। তো এদের ঠিকানা যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন, রাহুলও দেখিয়েছেন, আমিও দেখাচ্ছি, যে কারোর হচ্ছে হাউস নম্বর 0, আর কিছু ঠিকানা নেই। হাউস নম্বর 000, এই নিয়ে হাজার হাজার ভোটার। শুধু তাই নয়, বাবার নাম DFIG ABCD এরকম কিছু একটা, মায়ের নাম XYZ ABCD এরকম কিছু একটা দিয়ে গাদা গাদা ভোটার। আমি জানি না কোন ভোটারের হাউস নাম্বার 0 হয়, এটাই শুধু ঠিকানা, এবং বাবার নাম ABCDEFGH হয়। ভারতবর্ষে এরকম কখনো শুনিনি, কিন্তু ভূত হলে সবই সম্ভব, বুঝতেই পাচ্ছেন। তো হয় এদের ঠিকানা বলে কিছু নেই, অথবা হাউস কিংবা রাস্তার নাম হচ্ছে 0, অথবা বাপমার নাম ABCDEFGH, অথবা হয়তো ঠিকানা দেওয়া আছে খুঁজে পাওয়া যাবে না। এবং খুঁজতে গেলে রাহুল বলেছেন যে ওখানে ভূতেরা তাড়া করছে, কখনো কখনো মারধরও করেছে।
তো এরকম একটা দুটো নয়, ওই একটা মাত্র বিধানসভা এলাকায় সংখ্যাটা হচ্ছে 40,000। আঁতকে উঠবেন না, সংখ্যাটা হচ্ছে 40,000। তো এইগুলো গেল একটু বড় জালিয়াতি। এরপর আছে খুচরো ভূত। তো খুচরো ভূত কীরকম? একটাই মাত্র ঠিকানা, একটাই মাত্র বেডরুম, সেখানে 50 জন লোক আছে, কোনো কোনো জায়গায় পাওয়া গেছে 80 জনও লোক। আবার কোনো একটা কারখানা, সেটা হচ্ছে কমার্শিয়াল জায়গা, সেখানে মানুষের থাকার কথাই না, সেখানে আবার নাকি আছে 44 জন। যথারীতি রাহুল নিজের তদন্ত করেছিলেন, সেখানে গিয়ে একজনকেও খুঁজে পাওয়া যায়নি এবং সেখানেও ভূতেরা তাড়া করেছে। তো ফলে এটা বুঝতে পারা যাচ্ছে একদম প্রমাণিত এবং নির্দিষ্ট ভূত, এবং এদের সংখ্যাটা বাকিদের তুলনায় একটু কম। গোটা বিধানসভার নিরিখে মোটেই কম না, কিন্তু এই 40,000 থেকে একটু কম। এদের সংখ্যা হচ্ছে 10,000, এবং 10,000 ভূত পাওয়া যাচ্ছে যারা একটা বেডরুমেই নাকি 80 জন করে থাকছেন। তো এটা গেল 3 নম্বর। এছাড়া আছে কীরকম ভূত? ভূতেদের সাধারণভাবে কি করে চিহ্নিত করা হয়? আমরা জানি মানুষকে চিহ্নিত করা হয় ছবি দিয়ে, কিন্তু আমরা কি জানি ভূতকে কীরকম দেখতে? আমরা জানি না। তা আমরা ভূতকে চিহ্নিত করি জীবিত মানুষটার ছবি দিয়ে, কিন্তু কিছু কিছু ভূত প্রতিবাদী ভূত, তারা জীবিত মানুষের চিহ্ন দিয়ে থাকতে রাজি নয়। তো ফটো ছাড়াই তাদের তালিকা আছে ভোটার লিস্টে, এরকম পাওয়া গেছে 4,000। তাই হয় এদের ছবিই নেই, নইলে পিঁপড়ের ডিম আকারের ফটো। তো রাহুল তারও লিস্ট দেখিয়েছেন, আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। তো এই ভূতরা প্রতিবাদী ভূত। আমি আগেই বললাম যে এরা হয় ছবি দেননি, কেন ছবি দেবেন জীবিত মানুষের, অথবা যেটা করেছেন প্রতীকী ছবি দিয়েছেন। এই প্রতীকী ছবিটাকে যদি ভালো করে জুম করে দেখা যায়, তাহলে থিওলজির জগতে বা প্রেতাত্মা নিয়ে গবেষণার জগতে হয়তো নতুন দিগন্ত খুলে যেতে পারে। সেটা এখনো করা হয়নি, নিশ্চয়ই নির্বাচন কমিশন পরবর্তীকালে সেটা করবেন, পুনিজির সঙ্গে সংযোগ আছে যখন। তো এইগুলো গেল এই কটা প্রকরণ। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে নতুন ভোটার। তো আপনারা সবাই জানেন যে 18 থেকে 25 বছর বয়সের নতুন ভোটার যোগ করা হয় সবসময় নির্বাচন তালিকায়। এবং শোনা যাচ্ছিল, উনি যখন 400 পারের ডাক দিচ্ছিলেন, তখন শোনা যাচ্ছিল এই যে নতুন ভোটাররা, তরুণ প্রজন্মের ভোটাররা 18 থেকে 25, যারা ফর্ম 6 ব্যবহার করে নতুন ভোটার হয়, এরা সবাই নাকি মোদিজির পক্ষে। তো এই রকম ভোটার যোগ হয়েছে প্রচুর। তাদের মধ্যে 33,000 হচ্ছেন রাহুল গান্ধী দাবি করছেন এরা হচ্ছেন ভূত। তো কীরকম একটা উদাহরণ দিই। একজনের নাম হচ্ছে শকুন রানী। তো তিনি দেখা যাচ্ছে 2বার অন্তর্ভুক্ত হয়েছেন তালিকায়, 2বার ভোটও দিয়েছেন। তো তার বয়স কত না? তিনি একদম নতুন ভোটার, তার বয়স হচ্ছে মাত্র 70। এরকম গাদা গাদা ভোটার যারা নতুন ভোট দিচ্ছেন 18 থেকে 25-এর তালিকায় যাদের নাম থাকার কথা, তাদের কারো বয়স 80, এবং গাদা গাদা লোক আছে কারো বয়স 95, কারো বয়স 96, 97, 98। তো এরা আছেন না নেই বোঝা খুব শক্ত, কিন্তু এরা ভোট দিয়েছেন বিলক্ষণ এবং নতুন ভোটার হয়ে ভোট দিয়েছেন। বেচারিরা এতদিন ভোট দিতে পারেননি, এত বছর বয়স হয়ে গেল, ভারতের স্বাধীনতার সময় থেকে তারা খুব সম্ভবত আছেন, কিন্তু এতদিনে 18 থেকে 25-এর মতো করে ভোটার তালিকায় নাম তুলছেন। তো যদ্দূর আমাদের ধারণা যে এরা ইহকালে আর নেই, পরকালে চলে গেছেন। তো কিন্তু তাদেরও ভোট দেওয়ার শখ হয়েছে, ফলে তাদেরকে তো ভোটার লিস্টে নাম তুলতেই হবে। আমরা সবাই জানি প্রেতাত্মা, পরলোক ইত্যাদি নিয়ে ভারতের নির্বাচন কমিশন এবং বর্তমান যে কেন্দ্রীয় সরকার আছে, তাদের চিন্তাভাবনা প্রচুর জ্যান্ত মানুষের থেকে গরু অথবা মৃত মানুষ নিয়ে এদের চিন্তাভাবনা বেশি, স্বর্গ নরক ইত্যাদি। ফলে এদেরকে এরা ভোটার তালিকায় ঢুকিয়েছেন। তো সব মিলিয়ে এতগুলো পন্থা অবলম্বন করে নানা রকম ভূত ঢুকেছে ভারতবর্ষের ভোটার তালিকায়। এবং মনে রাখতে হবে, যে লিস্টে রাহুল গান্ধী দিয়েছেন সেটা কিন্তু একটা মাত্র বিধানসভায়, এই একটা মাত্র বিধানসভায়, যেখানে ভোটার সংখ্যা 6 লাখের মতো। যে কটা সংখ্যা দিলাম সেই কটা যোগ করলে আপনি পাবেন যে 1 লাখ মতো ভুতুড়ে ভোটার। আর সংখ্যাটা ভালো করে আরেকবার বলে দিই, 11,000 এদের মধ্যে ডুপ্লিকেট ভোটার, যারা একসঙ্গে হয় সর্বভারতীয় কিংবা বেঙ্গালুরুরই নানা জায়গায় গিয়ে ভোট দিচ্ছেন। তো এদের সংখ্যা হচ্ছে 11,000। ভুয়ো, যাদের কোনো ঠিকানা নেই, 0 নম্বর স্ট্রিট, বাবা মা ABCDEFGH, তাদের সংখ্যা 40,000। এবার অনেক ভোটার যারা বললাম যে একটা বেডরুমে বসবাস করেন ভূত হিসেবে, 80 জন, 90 জন, 40 জন, তাদের সংখ্যা হচ্ছে 10,000। যাদের কোনো ছবি নেই, প্রতিবাদী ভূত যারা ছবি ছাড়া অথবা প্রতীকী ছবি দিয়ে তালিকায় আছেন, তাদের সংখ্যা 4,000।
এবং এই 70, 80, 90 বছর বয়সী যে নতুন নবীন ভোটার তাদের সংখ্যা হচ্ছে 33,000। তো এই পুরো তালিকা দিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করেছেন রাহুল গান্ধী, আর অনেক কিছু বলেছেন, তার সন্দেহ করতে এসছে কি বৃত্তান্ত, কিন্তু জালিয়াতির যে চিত্রটা সেটা হচ্ছে এইটাই। এবং এটা নিয়ে তারা একটা ধন্যবাদার্হ কাজ করেছেন, বেঙ্গালুরুর ওই জায়গাটাতে একটা পূর্ণাঙ্গ তদন্ত করেছেন এবং ফলত অভিযোগগুলো তাঁরই, পুরো তালিকা তিনি বানিয়েছেন, তিনি সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশনকে দেবেন। তো প্রশ্ন হচ্ছে যে এই মহান নির্বাচন কমিশনের আওতায় এই বিরাট তালিকা তৈরি হলো কি করে? তো আপনারা উত্তর সবাই জানেন। আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি থাকলেই সব সম্ভব, হিন্দিতে নমকিন না মমকিন কি একটা কথা বলে, সেটা আপনারা সবাই জানেন। তো তিনি থাকলে ভূতেদের পক্ষেও ভোট দেওয়া সম্ভব, যে কোনো দিন তিনি হয়তো গরুদেরও ভোটাধিকার দিয়ে দেবেন, কিচ্ছু বলা যায় না। আধার কার্ড যখন তৈরি হয়ে গেছে এবং বাংলাদেশে দাঁড়িয়ে হয়তো গরুদের ভোটাধিকার দেওয়া হবে। এবার গরুরা নিজেরা গিয়ে ভোট দেবেন না তাদের অভিভাবকরা দেবেন সে অন্য কথা, কিন্তু হয়ে যেতে পারে এরকম। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে, যে রাহুল যেটা বললেন সেটা হচ্ছে শুধুমাত্র জল মেশানোর কথা, এবং বাংলাদেশির কথাটা যখন তুললাম তখন ওটাও বলা যাক, ওটা হচ্ছে নতুন ছক। এই যে ভোটার তালিকায় জল মেশানো নিয়ে হই হই হচ্ছে, এটা কিন্তু নতুন নয়, এটা ওনারা বুদ্ধিমান হয় আগেই প্রত্যাশা করেছিলেন। যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার এইভাবে নানা জায়গায় যাদের নাম আছে তাদের কথা উল্লেখ করেছিলেন এবং নির্বাচন কমিশন সেটা মেনেও নেয়। ফলে এইখানে যে গোলমাল হতে পারে ওরা এটা আন্দাজ করেছিলেন। ফলে তাদের একটা নতুন ছক হয়েছে, নতুন ছকটাও সবাই জানেন, তবু আরেকবার বলে দিই। এবার ছকটা হচ্ছে যে ভোটার বাদ দেওয়া। তো জল মিশিয়ে কাজ হচ্ছে না, হইচই হচ্ছে। এবার পন্থা হলো আসল ভোটারদের বাদ দাও। তো বিহারে যে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গেও যেটা হবে, যেটা আমরা বলছি বারবারই, এনআরসির ঠিক আগের ধাপ, সেটা করে আসল ভোটারদের বাদ দিয়ে দাও। তো দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে আমাদের মহান নেতা তরুণজ্যোতি তেওয়ারি, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু, এরা সবাই এখন বাঙালি, বাংলাদেশি, রোহিঙ্গা একদিনই চেঁচামেচি করছেন। এত পরিমাণে রোহিঙ্গা আবিষ্কার করে ফেলেছেন, রোহিঙ্গা জনসংখ্যার থেকেও সেটা অনেক বেশি। তো সেটা কেন করছেন না বোঝারও কিছুই নেই, কারণ সাম্প্রদায়িকতা নিয়ে একটা হইচই শুরু করো, হিন্দু মুসলমান নিয়ে একটা হইচই শুরু করো, যাতে হইচইয়ের ফলে একটা জন সমর্থন একটা অংশের মধ্যে তৈরি হয়, যে যারা সাম্প্রদায়িকতার বিষ যে কোনোভাবেই হোক গিলেছেন, এবং তারা ওটা নিয়ে হইচই করেন, বলেন বেশ করছি, ওদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছি। তো তাতে এই পদ্ধতিটা আরও মসৃণ হবে এবং তাতে তারা হিন্দু মুসলমান সবাইকেই যে বাদ দেবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু চারদিকে প্রচুর রোহিঙ্গা বা বাংলাদেশি পাওয়া গেলে মহান নির্বাচন কমিশনের এগুলো করে ফেলতে, এই প্রক্রিয়াটা নামিয়ে ফেলতে আপাতত সুবিধা হয়। পরে যারা হইচই করছেন তারাও বাঁশ খাবেন। যেমন একজন আছেন বাবাই সর্দার, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, যিনি আরএসএস এর ট্রেনিং নিয়েছিলেন নাগপুর গিয়ে, তারপর তাকে মহারাষ্ট্রে ডিটেনশন ক্যাম্পে ভর্তি করে রেখে দেওয়া হয়েছিল, যে তার আরএসএস এর ট্রেনিং কোনো কাজে লাগেনি। এবং আয়রনি হচ্ছে তাকে ছাড়িয়ে এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের যে সরকার তারা। তো এরাও বাঁশ খাবেন, কিন্তু যতক্ষণে বাঁশ খাবেন এবং সেটা নির্বোধ হওয়ায় বুঝতে যত সময় লাগবে, তার মধ্যে যদি একটু হইচই করে ফেলা যায়, এই কোটিখানেক মানুষকে বাদ দিয়ে দেওয়া যাবে। এইটা হচ্ছে নতুন ছক। এবং এই যে হইচই হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা বাংলাদেশি বলে, সেটা হচ্ছে এই পদ্ধতিটাকে যাতে মসৃণ করে ফেলা যায় তারই একটা পদ্ধতি। এবং এটাকেই যাকে বলা হয় ফ্যাসিবাদ, বা কেউ কেউ বলেন নব্য ফ্যাসিবাদ। তো এর পদ্ধতিটা কি, যে কোনো প্রকারে ক্ষমতায় আসতে হবে, ভোট থাকবে, কিন্তু এমন করে ব্যাপারটাকে ম্যানিপুলেট করবো যে আমরা এই ক্ষমতায় আসব, এবং তাতে করে যে কোনো কণ্ঠস্বর, ভিন্ন ভাষা, জাতি, ধর্মের আওয়াজকে চুপ করিয়ে দেওয়া যাবে। এটার একদম নিখুঁত পদ্ধতি এটাই। এবং যেহেতু আমি আবারও আশা করছি যে গদি মিডিয়া 3 পাতার নিচের দিকে কোথাও একটা খবরটা বার করবে, তার বেশি কিছু করবে না, তাই কিন্তু এই তথ্যগুলো অন্য কেউ ছড়াবেন কিনা জানি না, আপনাকে আমাকেই ছড়াতে হবে। তাই বললাম এটা পুরোটা শেয়ার করুন। এবং এটা হচ্ছে একটা কাজ, যাতে করে আমরা জনগণের যে সচেতনতা, মানুষের যে জানা, সেটাকে প্রভাবিত করতে পারি। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে বিভিন্ন বিরোধী দল দেখছে একটু টানা না করছেন, তা তাদেরকেও বাধ্য করতে হবে তারা যেন এটার বিরুদ্ধে আওয়াজ তোলেন। ও তেমন কিছু না, কিছু হবে না, এটা তো আসলে সেটিং, এই জাতীয় কথা যেন বলতে না পারেন। আমি সেই সমস্ত দলের নাম করছি না, সমর্থকদের অনুরোধ করছি একটা তীব্র যেন আওয়াজ তোলা হয়, দলমত নির্বিশেষে, অবশ্যই বিজেপিকে বাদ দিয়ে, যে এইটা করতে দেওয়া যাবে না, এই ছককে ইমপ্লিমেন্ট করতে দেওয়া যাবে না।
রাহুল গান্ধী যে চ্যালেঞ্জটা ছুড়েছেন সেটা কিন্তু কেবলমাত্র বর্তমান যে শাসক দল আছে বিজেপি তাদের উদ্দেশ্যে নয়, যে বিরোধী দলরা আছে তাদের উদ্দেশ্যেও ছুড়ে দেওয়া হয়েছে চ্যালেঞ্জ, যে এই হচ্ছে তথ্য, এই হচ্ছে ঘটনা, তোমরা নাকি বিরোধী, এর বিরুদ্ধে কথা বলো, একযোগে কথা বলো। সেই দায়িত্ব যারা পালন করতে পারবেন বিরোধী হিসেবে তারা টিকে থাকবেন, যারা পারবেন না দুঃখের সঙ্গে বলছি ধীরে ধীরে ডাইনোসরের মতো মুছে যাবেন। তো যাই হোক, আমাদের কথা আমরা বললাম, কি করা উচিত সেটাও বললাম। যারা একমত হবেন আবারও বলছি ভিডিওটা শেয়ার করুন, কথাবার্তাগুলো শেয়ার করুন। ভিডিও শেয়ার করতে ইচ্ছে না হলে নিজেরা লিখে করুন, গুরুচণ্ডালী সাইটে লিখুন, যা খুশি করুন, কিন্তু বক্তব্যটা ছড়িয়ে দিন। এটা আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছড়ানো প্রয়োজন। এটা না করলে শুধু বাঙালির সর্বনাশ হবে তা নয়, গোটা ভারতবর্ষের কিন্তু সর্বনাশ হবে। যেদিকে যাচ্ছে আটকানোর আর কোনো উপায় থাকবে না। তো আজকে এইটুকুই। তো খুব ভালো কিছু খবর দিলাম তা না, পরবর্তী দিনে নতুন কি বাঁশ আসছে সেই খবর নিয়ে আবার আসব। অবশ্যই নজর রাখবেন। রোজ যদি ভিডিও নাও করতে পারি নিয়মিতভাবে করব। আমাদের সঙ্গে থাকবেন, অতি অবশ্যই গুরুচণ্ডালী সাইটে লিখবেন। আর হ্যাঁ, 9 তারিখ আমরা করছি এই সমস্ত কিছুর বিরুদ্ধে, বাঙালি বিতাড়নের বিরুদ্ধে, রাখি বন্ধন, কলেজ স্ট্রিটে ত্রিপুরা হিতসাধিনী সভায় অতি অবশ্যই আসবেন, অথবা আমাদের দোকানেও আসতে পারেন, যেটা পুঁটিডামের ঠিক উল্টো দিকে। অতি অবশ্যই আসবেন। আমি নিজে থাকবো না, কিন্তু আমাদের সঙ্গে আমাদের নিজেদের মধ্যে একটা যোগাযোগ তৈরি করা ভীষণ দরকার। তা আজকে এইটুকুই। সবাই নিশ্চয়ই গুরুচণ্ডালীর সঙ্গে জুটে যাবেন 9 তারিখ আশা করছি। যারা পারবেন না তারা শুধু ভিডিওই ফলো করুন বা লেখালেখি করুন, কিছু একটা করুন। তা আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।